৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের বর্তমানে যে সিরিজটি চলছে সেই সিরিজে আজকে আমরা আলোচনা করব ভারতের শিল্প এবং সংস্কৃতি সম্পর্কে। ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার এটা এক দুদিনের ব্যাপার নয় কিংবা এক দু বছরের ব্যাপার নয়, এটা গতানুগতিকভাবে চলেই আসছে সেই স্বাধীনতার সময় থেকে। তো স্বাধীনতার সময় থেকে অর্থাৎ 1947 সাল থেকে বর্তমান 2025 সাল পর্যন্ত এই যে টাইম স্প্যান, এই টাইম স্প্যানে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার বা ভারতীয় শিল্প সংস্কৃতির ক্ষেত্রে কতটা ইনোভেশন ঘটেছে, কতটা আপগ্রেডেশন এসেছে সেই সম্পর্কেই আমাদের দেখার বিষয়। তার কারণ আমাদের মাননীয় শ্রী প্রধানমন্ত্রী মহাশয় অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে 2047 সালটিকে একটা স্পেশাল ইয়ার হিসেবে কনসিডার করা হবে। তার কারণ 2047 সালে আমাদের ভারতবর্ষের যে স্বাধীনতা সেটা 100 বছর পূরণ হবে। তো এই ভারতবর্ষের 100 বছরের পূরণটাকেই স্বাধীনতা দিবসের 100 বছরের পূরণটাকেই বিকশিত ভারত হিসেবে কিন্তু কনসিডার করা হবে। তো এই বিকশিত ভারতের দিকে আমরা যাচ্ছি। তো বর্তমানে আমরা 2025-এ দাঁড়িয়ে আছি। এই 2025-এ 79তম স্বাধীনতা দিবস আমরা কিন্তু পালন করব। তো এই স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের শিল্প সংস্কৃতিতে কতটা কি আপগ্রেডেশন এসেছে বা কতটা কি মানে আমাদের এগিয়ে গেছে সেটাই আমরা দেখব আজকের এই ছোট্ট সেশনের মাধ্যমে। ভারতের শিল্প সংস্কৃতি, ভারতের শিল্প সংস্কৃতি হলো একটি বহুবর্ণ শিল্প সমাজ, একটা অধ্যায় বা একটা সেগমেন্ট আমাদের ভারতবর্ষের। যদি আমরা 79তম স্বাধীনতা দিবসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে অতীতের থেকে বর্তমানে কতটা উন্নত হয়েছে, কতটা প্রগতি ঘটেছে। সংস্কৃতির মধ্যে আমাদের সাহিত্য পড়তে পারে, যেখানে আমাদের নৃত্য পড়তে পারে, যেখানে ভারতবর্ষের স্থাপত্য পড়তে পারে বা যেখানে ভারতবর্ষের লোক সংস্কৃতি পড়তে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না কিছু কিন্তু উন্নত ঘটেইছে। তো সেটাই আমরা এক এক করে দেখব। তো যেহেতু আমরা ক্রোনোলজিক্যাল অর্ডারে দেখব অর্থাৎ শুরু থেকে দেখব, তো সবার প্রথম আমরা চলে যাই একদমই প্রাচীন ভারতের ক্ষেত্রে। প্রাচীন ভারতের শিল্প এবং ঐতিহ্য। প্রাচীন ভারত মানেই আমাদের প্রথমেই কিন্তু মাথায় আসে যে হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা, অর্থাৎ যাকে আমরা সিন্ধু সভ্যতা হিসেবে কিন্তু কনসিডার করে থাকি। এই সিন্ধু সভ্যতার সময় অনেক টেরাকোটার মূর্তি তৈরি হতো, শিল এবং শহর পরিকল্পনা থাকতো এবং সেগুলো প্রাচীনের থেকে বর্তমানে কতটা উন্নত হয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। আগে যেমন আমাদের পরিমাপ করা হতো বা শহর পরিকল্পনা করা হতো বিভিন্ন আমাদের মেজারমেন্টের মাধ্যমে, সেটা ইট হতে পারে, সেটা তখন তো পেন্সিলের ব্যবহার ছিল না, সেখানে ইটের ব্যবহার দিয়ে পুরোটা করা হতো। কিন্তু বর্তমানে দেখো 2025 সাল, 2025-এ সেটা পুরোটাই কিন্তু হয়ে থাকে ডিজিটালি। তার মানে আমাদের আগে যেমন পুরোটা ম্যানুয়ালি করা হতো এখন সেটা কিন্তু হয়ে থাকছে ডিজিটালি, এবং যত আমরা দিন এগোবো তত কিন্তু সেটা পুরোটাই প্রযুক্তির মাধ্যমে হবে, অর্থাৎ AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্ট্রোডাকশনের মাধ্যমে কিন্তু হয়ে থাকবে। চলে আসছি আমরা বৈদিক যুগে। বৈদিক যুগে যজ্ঞ, সঙ্গীত, ছন্দপাঠ ইত্যাদি এই সমস্ত সাংস্কৃতিক মৌলিক স্তম্ভের উপরে কিন্তু দাঁড়িয়ে ছিল আমাদের ভারতীয় সংস্কৃতি। এখনো সেটা কিন্তু চলছে। এখনো সেই প্রাচীন যে জিনিসপত্র বা প্রাচীন যে ট্র্যাডিশনাল যে জিনিসপত্র সেগুলো কিন্তু এখনো আমরা কিন্তু ইউজ করে চলেছি। সঙ্গে রয়েছে বৌদ্ধ এবং জৈন শিল্প। বৌদ্ধ এবং জৈন শিল্পের মধ্যে যেমন আমরা মথুরা, গান্ধারা স্কুল অফ আর্ট, অমরাবতী স্কুল অফ আর্ট, এগুলোর যে বিস্ময়কর সেগুলোর ভাস্কর্য নির্মাণ অবশ্যই করে আমরা দেখতে পেয়েছি। প্রাচীন ভারতের পর আমরা চলে আসছি মধ্য ভারতে বা মধ্যযুগে। মধ্যযুগীয় যে শিল্প এবং সংস্কৃতির ইতিহাসে বা ক্ষেত্রে মধ্যযুগ মানেই কিন্তু আমাদের প্রথমেই মাথায় আসে মুঘল সাম্রাজ্য বা মুঘল স্থাপত্য। এই মুঘল স্থাপত্যে তাজমহল, হুমায়ুনের সমাধি, তারপর থাকছে আমাদের লালকেল্লা, এই সমস্ত এক অপূর্ব সমন্বয় গড়ে তোলে পারসিক এবং ভারতীয় শৈলীর।
যদি আমরা ভক্তি ও সুফি আন্দোলনের কথা বলতে পারি বা সুফি সংস্কৃতির কথা বলতে পারি, সেখানে বিভিন্ন কবিতা, সঙ্গীত এবং বিভিন্ন ধর্মীয় সহিষ্ণুতাও কিন্তু ছড়িয়ে দেওয়া হয়। থাকছে রাজস্থানী এবং পাহাড়ি মিনিয়েচার পেন্টিং। রাজস্থানী এবং পাহাড়ি মিনিয়েচার পেন্টিং এর ক্ষেত্রে বিজয়নগর এবং হোয়সালা স্থাপত্য বিশেষভাবে উল্লেখযোগ্যই। এই যে হোয়সালা টেম্পল, এই হোয়সালা টেম্পল কিন্তু বর্তমান সময় ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও কিন্তু পেয়ে গেছে। আমরা যদি ঔপনিবেশিক যুগের কথা বলে থাকি, তো এই ঔপনিবেশিক যুগে সাংস্কৃতিক নবজাগরণ অর্থাৎ রেনেসা কিভাবে ঘটেছিল সেটাই আমরা দেখব। তো তার মধ্যে বাংলার নবজাগরণের যে প্রধান কাণ্ডার হিসেবে কিন্তু রয়েছেন আমাদের সকলের প্রিয় কবি এবং লেখক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। সঙ্গে রয়েছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের মতো প্রমুখ ব্যক্তিগণ যারা ভারতীয় সংস্কৃতির গৌরবকে ফিরিয়ে আনেন। এছাড়া থিয়েটার ও বাংলা সিনেমায় এক অসামান্য কিন্তু ভূমিকা পালন করে থাকে এই ভারতীয় শিল্প সংস্কৃতির ইতিহাসে। তো বাংলা থিয়েটার এবং বাংলা সিনেমা শুরু হয় গিরিশচন্দ্র ঘোষ, ধুরুচি নাচ, যাত্রা ইত্যাদির মাধ্যমে। এছাড়া সংস্কৃত চর্চা, ফোক সংস্কৃতি এবং পল্লী কলার নবজন্মও কিন্তু ঘটে থাকে। থাকছে স্বাধীনতার পরবর্তী সময়ে শিল্প সংস্কৃতি কতটা অগ্রগতি ঘটেছে। যদি আমরা সাহিত্য সিনেমার কথা বলে থাকি, তাহলে সাহিত্য সিনেমার ক্ষেত্রে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এনাদের অবদান অনস্বীকার্য। তাদের আন্ডারেই তাদের মাধ্যমে আমাদের ভারতীয় চলচ্চিত্রকে এক আন্তর্জাতিক মঞ্চেও কিন্তু তুলে ধরা হয়ে থাকে। যদি আমরা ললিত কলা ও ভাস্কর্যের কথা বলে থাকি, তাহলে ললিত কলা ও ভাস্কর্যের ক্ষেত্রে রামকিঙ্কর বেজ, এনার নাম তো কিছু বলারই নেই। রামকিঙ্কর বেজ, এম.এফ. হোসেন, এম.এফ. পিথাওয়ালা ইত্যাদি প্রমুখ ব্যক্তিগণদের নাম অবশ্যই করে আমাদের মনে রাখতেই হবে আধুনিক শিল্পের পথিকৃৎ হিসেবে। রয়েছে নৃত্য এবং সঙ্গীত। নৃত্য এবং সঙ্গীতের মধ্যে ভারতনাট্যম, কত্থক, কুচিপুড়ি, কথাকলি, মোহিনীঅট্টম, সত্রিয়া এবং অবশ্যই মণিপুরি, এই যে সমস্ত 8টি ক্লাসিক্যাল ডান্স ফর্ম রয়েছে, এই ক্লাসিক্যাল ডান্স ফর্ম আগে পালন করা হতো বিভিন্ন মন্দির প্রাঙ্গণে, কিন্তু বর্তমান সময় এগুলোর মাধ্যমে স্টেজ পারফরমেন্সও করা হয়ে থাকে। শুধুমাত্র ক্লাসিক্যাল ডান্স ফর্ম নয়, এর পাশাপাশি আমাদের লোকনৃত্য, এই লোকনৃত্য কিন্তু প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা রিজিয়নে ক্রমশ স্প্রেড করছে, ক্রমশ ছড়িয়ে পড়ছে বর্তমান যুগে যদি আমরা কথা বলে থাকি। আমরা যদি লোক সংস্কৃতির এবং উপজাতির ঐতিহ্যের কথা বলি, তাহলে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে নিজস্ব লোকনৃত্য রয়েছে, যেমন ঝুমুর রয়েছে, ঘুমার রয়েছে, বিহু রয়েছে, গরবা রয়েছে, ছৌ রয়েছে, এই সমস্ত কিন্তু আমরা দেখতেই পাই। ঠিক, তো লোকসঙ্গীত হিসেবে রয়েছে আমাদের এখানে বাউল, রয়েছে লালন গীত, রয়েছে দাদরা, রয়েছে আমাদের মারফা নামক সঙ্গীত। এগুলো লোকসঙ্গীত কেন? তার কারণ এগুলো প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা অঞ্চলে হয়ে থাকে। শুধুমাত্র একটা অঞ্চল হয় তা কিন্তু নয়, বিভিন্ন অঞ্চলে হতেই পারে। তো এই লোকসঙ্গীত, লোকনৃত্য এগুলো ক্রমশ আমাদের বেরিয়ে চলেছে, যার মধ্যে লোকনৃত্যের মধ্যে ঘুমার কিন্তু সম্প্রতি পেয়ে গেছে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের মধ্যে অ্যাডিশন। যদি আমরা আদিবাসী শিল্পের কথা বলে থাকি, তাহলে আদিবাসী শিল্প হিসেবে সাঁওতাল প্যাট, থাকছে ওয়ারলি, থাকছে পেইন্টিং, মধুবনী চিত্রকলা আমাদের সংস্কৃতির এক অন্যতম গর্ব। আমরা যদি সমকালীন ও আধুনিক শিল্প সংস্কৃতির কথা বলি, বলে থাকি, তাহলে আমরা পাচ্ছি যে বর্তমান যুগে আমরা দাঁড়িয়ে, অর্থাৎ 21st সেঞ্চুরিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং যেখানে সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্মের ভূমিকা তো জাস্ট কিছু বলারই নেই, অর্থাৎ অবদান প্রচুর।
যেখানে কোনো সিনেমা দেখতে আমরা কোনো থিয়েটারে যাচ্ছি না, কোনো পিভিআরে যাচ্ছি না, কোনো এসডিএফেও যাচ্ছি না, আমরা ঘরে বসে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু সেই সিনেমাটা দেখে নিতে পারছি। তার মানে বুঝতে পারছো যে আমাদের সংস্কৃতি 1947 সাল থেকে 2025-এ কতটা উন্নতি ঘটেছে, কতটা অগ্রগতি ঘটেছে। সো সেই ওটিটি প্ল্যাটফর্ম স্বরূপ আমরা নেটফ্লিক্স, হটস্টার, ডিজনি এবং বিভিন্ন রকমের যে আমাদের প্ল্যাটফর্ম রয়েছে, সোশ্যাল মিডিয়াস রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা দেখতেই পাই। রয়েছে জাগরণ ফোক উৎসব, থাকছে আমাদের সুরঝঙ্কার, ভারত পরব জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে শিল্পকে কিন্তু রীতিমতো তুলে ধরে। থাকছে বিজ্ঞান ও সংস্কৃতির সংমিশ্রণ, যেখানে ইসরো সাফল্য এবং তার জনপ্রিয়তা সাংস্কৃতিক রূপদান বা রূপায়ণ কিন্তু করে থাকে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি সরকারের উদ্যোগেও কিন্তু কোনো ভূমিকার অভাব নেই, যেখানে সরকার বিভিন্ন রকমের স্কিমস লঞ্চ করছে, প্রজেক্ট লঞ্চ করছে। যেমন আমাদের যে সংস্কৃতি মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ কালচার, এই মিনিস্ট্রি অফ কালচার বিভিন্ন ইনিশিয়েটিভ নিচ্ছে। যেমন তার মধ্যে হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত, ঠিক রয়েছে ডিজিটাল হেরিটেজ, রয়েছে স্বদেশ দর্শন। এই রকম বিভিন্ন রকমের প্রকল্পের উপর কিন্তু কাজ করেই চলেছে মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। থাকছে সাংস্কৃতিক স্থানগুলি রক্ষণাবেক্ষণ করা এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ যে ট্যাগ, সেই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগের আওতায় কিন্তু আনা হয়েছে। তোমরা ছবিতে দেখতেই পারছো, রিসেন্টলি আমাদের অর্থাৎ 2023 সালে আমাদের ভারত মানে সকল হিন্দুদের, সকল কলকাতাবাসীর, সকল পশ্চিমবঙ্গবাসীর যে শ্রেষ্ঠ পুজো অর্থাৎ দুর্গাপূজা কিন্তু পেয়ে গেছিল ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে, তারপরেই গারবা পায়। তো এটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা অগ্রগতি ঘটেছে। এছাড়া তার মধ্যে তো রয়েছেই অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি। থাকছে আন্তর্জাতিক ক্ষেত্রে শিল্প সংস্কৃতির প্রসার, যেমন আন্তর্জাতিক ইয়োগা ডে, আন্তর্জাতিক ইয়োগা ডে, আন্তর্জাতিক যোগা দিবস, ভারতীয় প্রবাসী উৎসব এবং নামাস্তে ইন্ডিয়া ফেস্টিভ্যালের মাধ্যমে সাংস্কৃতিক বিশ্বব্যাপী প্রচার তো অবশ্যই করে হয়ে থাকে। তো সব শেষে আমরা বলতেই পারি যে আমাদের বর্তমান সময় অর্থাৎ ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা গর্ব ভরে আমরা বলতে পারি যে ভারতীয় শিল্প ও সংস্কৃতি কেবলমাত্র অতীতের ঐতিহ্য নয়, বরং বর্তমান এবং ভবিষ্যতের চালিকা শক্তি। সকলকে এক হয়ে অর্থাৎ একতার মাধ্যমে বৈচিত্র্যে ভারতের সাংস্কৃতিক পরিচয়ের একমাত্র মূলমন্ত্র, যা বিশ্ব সভায় বা বিশ্বের দরবারে আমাদের গর্বিত করে তোলে। সকলকে জয় হিন্দ, সকলকে ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমাদের বিএসএসিআই টিমের তরফ থেকে। থ্যাংক ইউ এভরিওয়ান।